নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞানে দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। মহাকাশ গবেষণায় উদ্বুদ্ধ করার তাগিদ। আনার হত্যায় জড়িত ফয়সাল মুস্তাফিজ 6 দিনের রিমান্ডে। পুলিশের কাছে এখনো স্পষ্ট নয় হত্যাকাণ্ডের মোটিভ। আলোচিত সাদিক এগ্রোর দখলদারিত্ব অভিযানে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল সিটি কর্পোরেশন। সেন্ট মার্টিনের বিষয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বিজিবি মহাপরিচালকের। মিয়ানমারে আবারও রোহিঙ্গা গণহত্যা। দক্ষিণ আফ্রিকার সামনে খড়কুটোর মতো উড়ে গেল আফগানিস্তান। বিশ্বকাপ ফাইনালে উঠে প্রোটিয়াদের দুঃখমোচন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞানে দক্ষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুপ্ত প্রতিভা বের করে এনে প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ ও বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। মহাকাশ গবেষণায় শিশুদের এখন থেকেই উদ্বুদ্ধ করারও আহ্বান জানান সরকার প্রধান। সৃজনশীল শিক্ষার মাধ্যমে মেধাবী প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক 2023 বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এবারের আয়োজনের প্রতিপাদ্য শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা। শিক্ষা সংশ্লিষ্ট নানা খাতে অবদান রাখা 54 জন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং 114 জন শিক্ষার্থীর হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানা উদ্যোগে সাক্ষরতার হার 78% উন্নীত হয়েছে। নারী শিক্ষার্থী বাড়ার পাশাপাশি কমেছে ঝরে পড়া শিক্ষার্থী। মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দিবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে। আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই। প্রতিটি অঞ্চলে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করা, প্রাইমারি স্কুল। কিছু কিছু স্কুল ছিল 1 কামরা, সেগুলো আমরা 3 কামরা করে দিই। সেইভাবেই আমরা আমাদের প্রাথমিক শিক্ষাটাকে আরও সামনে থেকে এগিয়ে নিয়ে যাই এবং বাজেট, শিক্ষা খাতের বাজেট বরাদ্দ আমরা 66% বৃদ্ধি করি। বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকার সুষম ও জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে। আমাদের দেশটা এগিয়ে যাবে এটাই, কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কিতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে। তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়বে উল্লেখ করে পড়াশোনা, দেশি সংস্কৃতি ও খেলাধুলা সহ সব ক্ষেত্রে তাদেরকে চৌকস হয়ে গড়ে ওঠার আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। অনেক জায়গায় আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি বা সোলার প্যানেল দিচ্ছি। আর সেইভাবে যেন আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আজকে যোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি চালু হয়ে গেছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে এবং সেইভাবে শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। এই ছোট্টবেলার থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। পরে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও দেশের ঐতিহ্য নিয়ে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম কিলিং মিশনে অংশ নেয় ৭ জন। হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সবাইকে বাংলাদেশ ও ভারতের পুলিশ যৌথভাবে আটক করেছে। ব্যবসায়িক নাকি রাজনৈতিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তা এখনও স্পষ্ট না হলেও এ দুটি বিষয়কে সামনে নিয়েই তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাসেল খানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। গেল ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনারকে অপহরণ করে চেতনানাশক প্রয়োগে হত্যা করা হয়। তবে খণ্ডিত মরদেহ উদ্ধার হলেও এখনও পুরো লাশের হদিস মেলেনি। হত্যাকারীদের ধরতে অভিযানে নামে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ বুধবার খাগড়াছড়ি থেকে ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আবেদন করে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের দাবি, আনার কিলিং মিশনে অংশ নেয়া ৭ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার গোয়েন্দা পুলিশের হাতে ৫ জন ও কলকাতা পুলিশের হাতে ২ জন গ্রেফতার হয়েছে। কিলিং মিশনের যে ৭ জন, এই ৭ জনের মধ্যে ৭ জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে ৫ জন, ইন্ডিয়ার পার্টি আছে ২ জন। এর ছাড়াও এর বাহিরে আরও ২ জন গ্রেপ্তার আছে। এ পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল ৭ জন। মূল পরিকল্পনাকারী আনারের বন্ধু আখতারুজ্জামান শাহীন এখনও ধরাছোঁয়ার বাইরে। আসামি গ্রেফতার হলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ এখনও উদ্ঘাটন হয়নি। ব্যবসায়িক ও রাজনৈতিক এই দুই বিষয় নিয়েই তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ। হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড, এবং আমি মনে করি যেহেতু মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া, তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়ার চেষ্টা করছে, এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পরে হয়তো তারা, আমরা মনে করি মানে মোটামুটি এটা মানে আমাদের যে তদন্ত প্রায় একটা মানে কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি। এরই মধ্যে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে রাখা সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চালানো হয় এই অভিযানে সাদিক এগ্রো ছাড়াও বেশ কিছু বস্তিঘর ও রিকশার গ্যারেজও উচ্ছেদ করা হয়েছে। অভিযানের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেট জানান, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযান নয়। মাহমুদ হাসানের প্রতিবেদন। দীর্ঘ সময় ধরে মোহাম্মদপুর বেড়িবাঁধে রামচন্দ্রপুর খালের উপর এভাবেই অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন প্রায় ২০০-রও বেশি মানুষ। ঈদুল আজহার ১ সপ্তাহ আগে তাদের সরে যাওয়ার জন্য নোটিশও দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নোটিশের তোয়াক্কা না করে অভিযান পরিচালনার আগ মুহূর্তে নিজেদের উদ্যোগে সরিয়ে ফেলেন বাসস্থান। এরপরই শুরু হয় ডিএনসিসির অভিযান। খালের জায়গা দখল করে থাকা আলোচিত সাদেক অ্যাগ্রো ফার্মের অবৈধ অংশ উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। তবে অভিযানের আগেই ১৫ লাখ টাকার সেই ছাগলটি সহ সব পশুই সরিয়ে ফেলে ফার্মের কর্মীরা। রাজস্ব কর্মকর্তা মতিউরের ছেলের ছাগল কাণ্ডে আলোচনায় আসে সাদেক এগ্রো। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খালের পুরো অংশ উদ্ধার করা হবে। রামচন্দ্রপুর খালের একদম মুখের ভিতর ভরাট করে এই জায়গাটা ভরাট করে এখানে স্থাপনা করা হয়েছে, এবং এই স্থাপনাগুলি আমরা রিমুভ করছি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান নয়, এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে। সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী আমরা যতটুকু জানি, উনি হচ্ছে যে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা উনাকে এর আগে নোটিশ দিয়েছি যে আপনি ঈদের আগেও, আমরা কুরবানি ঈদের আগেও নোটিশ দিয়েছি। আমরা নোটিশ দিয়ে, নোটিশের কপি আমাদের কাছে আছে, সেটা হলো যে এই নোটিশটা দিয়ে ওনাকে বলা হয়েছে অবৈধ স্থাপনা থাকলে অপসারণ করুন। সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি। অভিযানের সময় সাদেক এগ্রোর দায়িত্বশীল কাউকেই পাওয়া যায়নি। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।
যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা করবে বিজিবি। সেন্ট মার্টিনের বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে ১০১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি বলেন, বান্দরবান থানচি রুমা এলাকা সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে। চট্টগ্রামের সাতকানিয়া থেকে বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশের ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। নিরলস পরিশ্রম ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এবার ৫২০ জন পুরুষ ও ৩৬ জন নারী মৌলিক প্রশিক্ষণ শেষ করে শপথ নিয়ে সৈনিক জীবনের যাত্রা শুরু করল। বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা সৈনিকদের মূল ভিত্তি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক বলে মন্তব্য করেন তিনি। সুপ্রিয় সৈনিকবৃন্দ, তোমাদের মনে রাখতে হবে, শৃঙ্খলাই সৈনিকের মূল ভিত্তি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই তো প্রকৃত সৈনিক, বীর যোদ্ধা। আমি এই গৌরবময় বাহিনীর মহাপরিচালক হিসেবে আমার দর্শন কিংবা ভিশন যেটা নির্ধারণ করেছি, তা তোমরা প্যারেড গ্রাউন্ডের এক কর্নারেও দেখতে পাচ্ছ। তা হলো, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। মিয়ানমারের অভ্যন্তরীণ কারণে ভুগবে না বাংলাদেশ। তাদের সরকারি বাহিনীকে বিজিবির পক্ষ থেকে জানানোর পর থেকে সমস্যা হচ্ছে না বলেও জানান বিজিবি মহাপরিচালক। আমাদের উপর আলাদা, আমাদের দেশের উপর আলাদা কোনো কিছু নয়। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কিছু কিছু গোলাগুলি এদিক ওদিক গেছে, কিছু ট্রলারের মধ্যে গেছে। তো আমরা পরিষ্কারভাবে দুই পক্ষই, বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি, তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয়। ঝুঁকিপূর্ণ এলাকায় এড়িয়ে ইনানি থেকে বিকল্প পথেও সেন্ট মার্টিনে জাহাজ চলছে বলেও মন্তব্য করেন বিজিবি মহাপরিচালক। ইনানি থেকে বিকল্পভাবে জাহাজ ট্রলার গমন কিন্তু করছে। আহমদ বাবু, ২১ টেলিভিশন, সাতকানিয়া, চট্টগ্রাম। মিয়ানমারের রাখাইনে ফের গণহত্যার শিকার রোহিঙ্গারা। জান্তা বাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাত যত তীব্র হচ্ছে, তাদের উপর নির্যাতন নিপীড়নও তত বাড়ছে। গেল ৬ মাসে কয়েকশো রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য উঠে এসেছে মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। এদিকে জান্তা সরকার এখনও বিদেশ থেকে অস্ত্র ও অর্থ সহায়তা নিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। রিপোর্ট করছেন দুলি মল্লিক। মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে। এর মাঝে পড়ে নিপীড়নের শিকার রাখাইনে বসবাসরত অন্তত ৬ লাখ রোহিঙ্গা। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের প্রতিবেদনে বলা হয়, দুই বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করছে। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে রোহিঙ্গাদের শুধু বাধ্যতামূলক নিযুক্ত করাই হচ্ছে না, তাদের ব্যবহার করা হচ্ছে মানব ঢাল হিসেবেও। খাদ্য, পানি, ওষুধ ও নিরাপদ আশ্রয় বঞ্চিত করে তাদেরকে মৃত্যুর মুখেও ঠেলে দিচ্ছে সেনাবাহিনী। সংস্থাটি জানায়, রাখাইনের সিত্তে শহরে এখন আটকা পড়ে আছে ১,১০,০০০-এর বেশি রোহিঙ্গা। জরুরি মানবিক সহায়তা প্রয়োজন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ২ লাখ রোহিঙ্গার। এদিকে জান্তা বাহিনী এখনও বিদেশি সহায়তায় অস্ত্র কিনছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। বলেন, চলতি বছরের ৩ মাসে $২৫৩ মিলিয়ন সামরিক সরঞ্জাম কিনেছে দেশটি। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। চুক্তির মাধ্যমে দেশকে ভারতের কাছে জিম্মি করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করে এসেছেন, সেগুলো দেশ ও জনগণের জন্য কল্যাণকর নয়। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে রাজনৈতিক সংকট থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। ৬ মাস পর পর খালেদা জিয়ার সাজা স্থগিত ও মুক্তির মেয়াদ বাড়ানো সরকারের নতুন ষড়যন্ত্র, অভিযোগ মির্জা ফখরুলের।
মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। তিস্তার পানির সমস্যা যেটা বন্টনের যে সমস্যা সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা দিল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা দিল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন। 14 দিন পর জনসম্মুখে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তবে সাংবাদিকদের তিনি এড়িয়ে যান, কোনো কথাও বলেননি। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। সবার খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি। এ সময় কার্যালয়ের বাইরে তার কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন। সভা শেষে বের হলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথাও বলেননি। এর আগে 13 জুন বৃহস্পতিবার শেষ অফিস করেন লায়লা কানিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ড সামনে আসার পর বেরিয়ে আসে লাকির পরিচয়। চেয়ারম্যান লাকি সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী। ঘটনার পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিও আত্মগোপনে চলে যান। তার সম্পদের উৎস নিয়েও উঠে গুঞ্জন। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকি। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদেও আছেন তিনি। সমর ইসলাম, 21 টেলিভিশন। ধীরে পানি নামছে সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, গোলাপগঞ্জ ও ফেন্সুগঞ্জে। টানা 11 দিন ধরে পানিবন্দী উপজেলা 4টি 7 লাখ মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে 12,000 বানভাসী। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেয় চরম দুর্ভোগে তারা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। কুশিয়ারা অববাহিকার জনপদ সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই 4 উপজেলায় পানি নামছে ধীরে। গত 17 জুন থেকে চলমান দ্বিতীয় দফার বন্যায় চরম দুর্ভোগে পানিবন্দী 7 লাখ মানুষ। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে তাদের। জেলা প্রশাসনের তথ্য মতে 249টি আশ্রয়কেন্দ্রে এখনও আশ্রিত 12,000 বানভাসী। খাদ্য সংকট না থাকলেও জীবনযাপনের বড় কষ্টে তারাও। বাথরুম আর উমদালফুলি রান্দার বড় সমস্যা। আমরা উমদালফুলি আটু পানির উপরে আছে। পানির জ্বালায় বাড়ি ঘর আমরা নষ্ট হয়ে যাওয়ার মাদ্রাসায় করছি। আমরা পাবলিকে খানি করাতে আমরা সরকার থেকে কোনো সাহায্য হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে ত্রাণ সহায়তা দিচ্ছেন জনপ্রতিনিধিরাও। আমাদের ওসমানীনগর প্রায় 80 ভাগ প্লাবিত। আমাদের 75টা আশ্রয়কেন্দ্র, এর মধ্যে প্রায় 3300 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছেন। আমরা সার্বক্ষণিক সেটা মনিটরিং করছি এবং আমাদের অফিস থেকে সার্বক্ষণিক মানুষ যাতে কোনো উপোস না থাকে তার নিশ্চয়তা ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। 3টি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে চলায় বন্যা আরও কিছুদিন চলার শঙ্কায় সিলেটবাসী। রত্না সামান, 21 টেলিভিশন। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। 1000 কোটি টাকা খরচ করেও ফেরানো যাচ্ছে না ব্রহ্মপুত্রের পুরনো রূপ, সঠিকভাবে ড্রেজিং না হওয়ার অভিযোগ। বৃহস্পতিবার আটলান্টায় মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক, বাইডেন ট্রাম্পের বার্ধক্য নিয়ে ভোটারদের উদ্বেগ। সবই হবে বাসায় বসে। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। 1000 কোটি টাকা খরচ করেও ফিরছে না ব্রহ্মপুত্রের পুরনো রূপ। নাগরিক আন্দোলনের নেতাদের অভিযোগ, সঠিকভাবে ড্রেজিং হচ্ছে না। তবে দায়সারা উত্তর দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে আগে ড্রেজিং করতে হবে উৎসমুখে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা।
ময়মনসিংহে পুরনো ব্রহ্মপুত্রের উত্তাল চঞ্চলতা আর নেই। দখল, দূষণ, ভরাটের কারণে ব্রহ্মপুত্র এখন জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে। তবে ড্রেজিং করেও আগের অবস্থায় ফিরে না আসায় হতাশ ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দারা। নদী আবার ক্ষুদায় এত কোনো লাভ হইল না। এই আবার 4 মাসের এই যে আটে হরণ যায় কি লাভ হইল এটা? এখন তো দেখতেছি আমরা যে না খননে কোনো পরিবর্তন আসে নাই। দখল করে ঘর বাড়ি হচ্ছে, এটা তো সুবিধাজনক না। নদী সবার জন্যই। কোটি কোটি টাকা খরচা করলো, কই করলো, এই পানি নদীর পানি না, নদীর পানি হলে তর হচ্ছিল, তর এই পানি তো পাই না। নাগরিক আন্দোলনের নেতারা বলছেন একসময় 227 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্রের বিশাল বিস্তৃতি ছিল। চলাচল করত বড় বড় জাহাজ, বজরা। সারা বছরই স্রোতধারা বহমান ছিল। তাদের অভিযোগ সঠিকভাবে ড্রেজিং হচ্ছে না, তাই জীর্ণশীর্ণ ব্রহ্মপুত্র নদকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাচ্ছে না। তারা কি খনন করে, কি না করে, কোথায় খরচ করে টাকা, কিছুই আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু শুরু থেকেই এটার বিরোধিতা করতেছিলাম যে এটি সরকারের অর্থ অপচয় হবে, কিন্তু কাজের কাজটি হবে না। এটিকে পুনরুদ্ধার যে পুনর্খনন চলছে এটি আরও বিস্তৃত পর্যায়ে হওয়া উচিত এবং দুই পারে এর বাঁধ নির্মাণ করে এবং এটিকে একটি পর্যটন স্পট করে এটির আবার যদি একটি সুন্দর একটা সুরক্ষা করা যায়। 2700 কোটি টাকা ব্যয়ে 227 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্র ড্রেজিং হচ্ছে। 2019 সাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ড্রেজিং করছে। কাজ শেষ হলে ব্রহ্মপুত্রের নাব্যতা ফিরবে আশা কর্মকর্তাদের। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন উৎসমুখে আগে ড্রেজিং করতে হবে। প্রাথমিকভাবে কিছু সিলটেশন কোথাও কোথাও হয়েছে, এটা হওয়া স্বাভাবিক। এই জন্য কিন্তু এখানে একটা বিষয় আছে। একটা প্রথম হলে ক্যাপিটাল ড্রেজিং, যেটা আমরা ইনিশিয়াল ডিপেনিং বা ইনিশিয়াল কনস্ট্রাকশন করব। এরপর আমরা মেইনটেনেন্স ড্রেজিং পরপর 3 বছর মেইনটেনেন্স ড্রেজিং করে এর ফুল নাব্যতা আনবো। যেখানে আপনার নদীর প্রস্থ কমে এসেছে বা নদীতে চর পড়েছে, নদীর নাব্যতা কমে গিয়েছে, এই জায়গাগুলোকে কনসিডার করে নদীর প্রকৃত প্রস্থটা বজায় রেখে যদি খনন কার্যক্রম করা হয়, তাহলে আমরা মনে করি নদীর থেকে আমাদের সুফলটা আশা করছি সেটা পাওয়া যাবে। দখলমুক্ত করে ব্রহ্মপুত্রকে আগের মতো প্রবাহমান অবস্থায় ফিরিয়ে আনার দাবি ময়মনসিংহবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। 5 বছর যথাযথ সংস্কার না হওয়ায় পাবনার একদন্ত ধানুঘাটা ভেড়ামারা আঞ্চলিক সড়ক এখন যান চলাচলের প্রায় অনুপযোগী। বড় বড় খানাখন্দে প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পাবনার জালালপুর একদন্ত ধানুঘাটা ভেড়ামারা 24 কিলোমিটার সড়ক। এর মধ্যে 8 কিলোমিটার রাস্তার মেরামত শেষ হয়েছে। বাকি 16 কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গেছে, তৈরি হয়েছে খানাখন্দ। এই সড়ক দিয়ে পাবনার চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াত। এখান দিয়ে প্রতিদিন ট্রাক, অটোরিকশা, ব্যাটারি চালিত ভ্যান, মোটরসাইকেল সহ ছোট বড় বহু যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে সড়কটি যান চলাচলের প্রায় অনুপযোগী হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। মাক্সিপাড়া থেকে আপনার হচ্ছে ভেড়ামেড়া রোডে সর্বোচ্চ যানবাহন বেশি চলে। রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিন্তু আমাদের রাস্তায় কোনো কাজই হয় না এখন। তো মনে হয় 4-5টা বছর আমরা এরকম ভাঙায় চলতেছি রাস্তায়। তাছাড়া একটু বৃষ্টি হলে সড়কের গর্তে পানি জমে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়। আর অসুস্থ রোগী দ্রুত হাসপাতালে নেওয়া যায় না সড়কটি দিয়ে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আর মোটরসাইকেল নিয়ে এমনি করিমন নিয়ে অটো নিয়ে যাওয়াতে রোগী খুব কষ্ট হয়, বাচ্চা নিয়ে যাওয়া কষ্ট হয়। কোনো গাড়ি ঘোড়া চলে না, বৃষ্টি হলে সেই অসুবিধা, যেখানে সেখানে গাড়ি উল্টে যায়, সব জায়গায় ভাঙা। এদিকে এরই মধ্যে সড়কটি সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা। 6.5 কিলোমিটার রাস্তা আমরা বর্ণিত প্রকল্পের আওতায় আমরা প্রেরণ করেছি এবং প্রাক্কলন অনুমোদন পাওয়া গেলে এটা আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব। আশা করি আগামী অর্থ বছরের মধ্যে এই কাজটা শুরু হবে। শুধু আশ্বাস নয়, আঞ্চলিকে জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। রত্না জামান, 21 টেলিভিশন। দূরদর্শী ও দক্ষ যুব নেতৃত্বই রেড ক্রিসেন্ট সোসাইটির মূল চালিকা শক্তি বলে জানালেন সোসাইটির চেয়ারম্যান ডাক্তার কবির চৌধুরী।
রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে 16তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যে কোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা সাহসিকতার সাথে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। দেশের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে যুবকদের এই কর্মকাণ্ড সোসাইটির জন্য গর্বের। দুদিনের সম্মেলনে সারা দেশ থেকে সোসাইটির 68টি ইউনিট ও জাতীয় সদর দপ্তরের যুব প্রধানগণ অংশ নেন। সম্মেলনের সেশনগুলোতে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনে তরুণ নেতৃত্বে করণীয় বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়। বাণিজ্য সংবাদ। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান HTM কাদের নওয়াজ। সভা পরিচালনা করেন কোম্পানির সচিব মোহাম্মদ কাউসার মুন্সি। সভায় 2023 সালের আর্থিক বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন সহ 10% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ সময় কোম্পানির উদ্যোক্তা, পরিচালক এবং বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞানে দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। মহাকাশ গবেষণায় উদ্বুদ্ধ করার তাগিদ। আনার হত্যায় জড়িত ফয়সাল মুস্তাফিজ 6 দিনের রিমান্ডে। পুলিশের কাছে এখনো স্পষ্ট নয় হত্যাকাণ্ডের মোটিভ। আলোচিত সাদিক এগ্রোর দখলদারিত্ব অভিযানে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল সিটি কর্পোরেশন। সেন্ট মার্টিনের বিষয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বিজিবি মহাপরিচালকের। মিয়ানমারে আবারও রোহিঙ্গা গণহত্যা। এবং দক্ষিণ আফ্রিকার সামনে খড়কুটোর মতো উড়ে গেল আফগানিস্তান। বিশ্বকাপ ফাইনালে উঠে প্রোটিয়াদের দুঃখমোচন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।